নমস্কার। রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটা কবিতা স্টপিং বাই উডস অন আ স্নোই ইভনিং। কবিতাটা দেখতে তো খুব সোজা, তাই না? কিন্তু এর ভেতরে যে কত গভীর মানে লুকিয়ে আছে, চলুন আজ সেটাই একটু ঘেঁটে দেখি। কবিতাটা শুরুই হচ্ছে একটা শান্ত, বরফে ঢাকা আর একটু যেন রহস্যময় পরিবেশ দিয়ে। ভাবুন তো একবার, বক্তা ঘোড়ার পিঠে চড়ে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন আর ঝিরঝির করে বরফ পড়ছে। দৃশ্যটা একদিকে যেমন সুন্দর, তেমনই কিন্তু একটু গা ছমছমেও, আমাদেরও যেন সোচনে বাধ্য করে। তো কবিতার প্রথম ভাগটা হলো বনে থামা নিয়ে, মানে একটা খুব সাধারণ ঘটনা, তাই না? কিন্তু এই সামান্য থামাটাই কিভাবে একটা গভীর চিন্তার জন্ম দেয়, চলুন সেটাই দেখি। কবিতার একদম শুরুতেই বক্তার মাথায় কি আসছে? মালিকানা। তিনি ভাবছেন, আরে এই জঙ্গলটা যার, সে তো গ্রামে থাকে, সে তো আর দেখতে পাচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে আছি। আর ঠিক এইখান থেকেই কিন্তু কবিতার আসল লড়াইটা শুরু হচ্ছে। একদিকে প্রকৃতির টান, আর অন্যদিকে সমাজের বাধা ধরা নিয়ম। এই জিনিসটা কিন্তু খুব মজার। দেখুন, কবিতাটা একটা নির্দিষ্ট ছন্দে লেখা, যাকে বলে আয়াম্বিক টেট্রামিটার, মানে একটা স্টেডি গানের মতো রিদেম আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই শান্ত ছন্দের ঠিক উল্টো দিকে বক্তার মনে কিন্তু চলছে তুমুল ঝড়, একটা অনিশ্চয়তা। কথাগুলো সুরেলা, কিন্তু মনটা দ্বিধাগ্রস্ত। এবার আসি কবিতার প্রথম বড় দ্বন্দ্বটাতে। একদিকে আছে প্রকৃতি আর অন্যদিকে গ্রাম, মানে সোজা কথায় বলতে গেলে একদিকে নিয়মের জগৎ আর অন্যদিকে স্বাধীনতার জগৎ। এখানে দেখুন, দুটো দুনিয়াকে পাশাপাশি রাখা হয়েছে। গ্রাম মানে কি? সমাজ, মানুষের বানানো নিয়ম, মালিকানা। আর বন, বন মানে প্রকৃতি, একা থাকার শান্তি আর সব নিয়ম থেকে মুক্তি। আমাদের বক্তা ঠিক এই দুই জগতের মাঝখানে আটকে পড়েছে। আর একটা দারুণ ব্যাপার হলো, জঙ্গলের মালিক কিন্তু গ্রামে। এটা কি বলছে বলুন তো? এটা বলছে যে প্রকৃতির বিশালতার ওপর মানুষের কন্ট্রোলটা আসলে কতটা ঠুনকো। কাগজে কলমে হয়তো জমিটা তার, কিন্তু এই বরফ ঢাকা জঙ্গলে সেই মালিকানার কোনো দামই নেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের জগৎ নিয়ে কথা বললাম। এবার চলুন বক্তার মনের ভেতরে ডুব দেওয়া যাক। সেখানেও কিন্তু একটা লড়াই চলছে। একদিকে তার নিজের ইচ্ছা, আর অন্যদিকে তার দেওয়া কথা বা প্রতিশ্রুতি। এখানে দেখুন, বক্তার ঘোড়াটা যেন সমাজের কথাই বলছে। কোনো খামার বাড়ি ছাড়া এমন অচেনা জায়গায় থেমে যাওয়াটা তার কাছে খুব অদ্ভুত লাগছে, একটা ভুল বলে মনে হচ্ছে। আর ঘোড়ার এই কনফিউশনটাই আসলে বক্তার ইচ্ছার জোরটা আরও বাড়িয়ে দিচ্ছে। বক্তা ওই সুন্দর অন্ধকার আর গভীর বনের টানে পুরোপুরি মজে গেছেন। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। বক্তা মনে করেন, কিন্তু আমার তো রাখার মতো প্রতিশ্রুতি আছে। এই একটা কথাই তাকে ওই মায়াবী জঙ্গল থেকে বাস্তবে ফিরিয়ে আনে, দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তো পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে একটা পছন্দের মুহূর্তে। বক্তা কি থেকে যাবেন নাকি চলে যাবেন, এই দ্বিধাই হল কবিতার কেন্দ্রবিন্দু। এই ছবিটা বক্তার মনের অবস্থার একটা দারুণ প্রতিছবি। তিনি দাঁড়িয়ে আছেন বন আর হিমায়িত হ্রদের মাঝে। মানে তিনি শুধু শারীরিকভাবেই দুটো জায়গার মাঝে নেই, মানসিকভাবেও দুটো দুনিয়ার মধ্যে আটকে পড়েছেন। তাহলে এই বন বা উডস এর আসল মানেটা কি? এটা শুধু একটা জঙ্গল নয়, এটা আসলে একাকিত্বের প্রতীক, একটু বিশ্রামের প্রতীক, রোজকার জীবনের সব দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছার প্রতীক। অনেকে তো এটাও বলেন যে এই বন আসলে চূড়ান্ত বিশ্রামের, মানে মৃত্যুরও প্রতীক হতে পারে। এবার চলুন কবিতার সে বিখ্যাত শেষ অংশে যাওয়া যাক। এই লাইনগুলো শোনার পর মনে একটা অদ্ভুত রেশ থেকে যায়। আর ঘুমানোর আগে যেতে হবে বহু মাইল, আর ঘুমানোর আগে যেতে হবে বহু মাইল। একই লাইনের এই যে পুনরাবৃত্তি, এটা কিন্তু দারুণ শক্তিশালী। এর মধ্যে ক্লান্তি আছে, আবার এগিয়ে যাওয়ার জেদও আছে। মনে হচ্ছে বক্তা খুব ক্লান্ত, কিন্তু জানেন যে তাকে থামলে চলবে না, যেতেই হবে। কবিতার শেষটা এত সুন্দর কারণ এটা একদম খোলা, এর কোনো একটা বাধা ধরা মানে নেই। হতে পারে এটা আসলেই একটা লম্বা সফরের কথা, আবার হতে পারে এটা আমাদের জীবনেরই লম্বা ক্লান্তিকর পথের কথা, বা হয়তো মৃত্যুর আকর্ষণকে এড়িয়ে যাওয়ার কথা। আমরা কেউই এর আসল উত্তরটা জানি না, আর সেটাই এই কবিতার জাদু। তো সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের সবার জীবনেই তো এমন কিছু বন থাকে যা আমাদের একটু শান্তি দেয়, মুক্তি দেয়। আবার সবার জীবনেই কিছু প্রতিশ্রুতি বা দায়িত্বও থাকে।
একটু ভেবে দেখলে হয় আমাদের নিজেদের জীবনের সেই বন আর প্রতিশ্রুতিগুলো আসলে কী।